আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সদর উপজেলার উত্তর ননিয়াছড়ার পানিরকূপ এলাকায়। কিছুদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব ছিল এই এলাকায়, এবং আমি আজকে কথা বলতে এসেছি এলাকার কিছু মানুষের সাথে, এবং এই এলাকার মানুষদেরকে যারা আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে সহযোগিতা করেছেন সেই সমস্ত কিছু মানুষের সাথে। আমার সাথে আছেন দিদার ভাই, আমাদের সাথে আছেন এখানকার একজন মানুষ রিনা আপা, শুকুর ভাই, এবং হচ্ছেন রেড ক্রিসেন্টের একজন আপা মনি আপা। তো প্রথমে আসলে একটু কথা বলবো, দিদার ভাইয়ের কাছ থেকে জানতে চাইব আপনাদের রেড ক্রিসেন্টের যে ইউনিট, আপনারা যখন শুনেছেন যে ঘূর্ণিঝড় আসছে, তো এটা শোনার পরে আসলে আপনাদের প্রথম রিয়েকশনটা কী ছিল, বা আপনারা কীভাবে প্রস্তুতিটা নিয়েছেন? আমরা বিগত 20 তারিখ যখন রোয়ানুর সংকেতটা পাইছি, 6 নম্বর সতর্ক সংকেত পাইছি, তখন আমরা দ্রুত আমাদের যে ভলেন্টিয়ার টিম আছে, ভলেন্টিয়ার টিমদের নিয়ে একটা মিটিং করছি অফিসে। মিটিং করার পরে আমরা জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে সন্ধ্যা নাগাদ আমরা মাইকিং শুরু করছি বিভিন্ন এলাকায়। 6 নম্বর সতর্ক সংকেত চালাচ্ছে, আপনারা সাবধান হয়ে মাইকিং করছি। এদিন আমরা আসলে কোনো উদ্ধার কার্যক্রম করি নাই, আমরা রাত 8টা পর্যন্ত পৌঁছানো করে আমরা শেষ করে বাড়িতে চলে গেছি। তারপর দিন সকালবেলা আবার অফিসে মিটিং করছি। মিটিং করার সাথে সাথে আমাদের অলরেডি ভলেন্টিয়াররা অফিসে চলে আসছে। 8টার দিকে আমরা অফিস থেকে আমাদের টিম নিয়ে আমরা প্রায় 75 জনের একটা টিম বিভিন্ন এলাকা ভিত্তিক ভাগ হয়ে আমাদের যুব প্রধান উপযুব প্রধান নেতৃত্বে আমরা টিম ভাগে আমরা চলে আসছি। একটা টিম পিছিয়ে ছিল, একটা টিম পিছিয়ে ছিল আমাদের মহিলাদের টিমটা নিয়ে ফার্স্টের টিম সাইক্লোন সেন্টারে পাঠিয়ে দিয়েছি। এরপরে যে আমরা সরাসরি ফিল্ডে আমাদের যে মেগাফোন আছে, মাইক আছে এবং পতাকা, সিগন্যাল পতাকা, এগুলো নিয়ে আমরা এলাকায় চলে আসছি। আমি এই ননিয়াছড়া এলাকার এই যে পানিরকূপ এলাকায় চলে আসছিলাম, এখানে আমি সকাল থেকে এসে মাইকিং করছি, সিগন্যাল পতাকাগুলো দেখাইছি, বাড়ি বাড়ি গিয়ে বলছি। সেটা কখন, তখন মানে সিগন্যালটা কত ছিল? তখনও ছিল 6 নাম্বার। আমরা 6 নাম্বারের বেশি চাই না, আমাদের কক্সবাজারে 6 নাম্বারে ছিল। আমরা সকাল থেকে একেবারে বাড়িতে গিয়ে কোনো মহিলা থেকে গেছে কিনা, শিশু থেকে গেছে না, বিয়ে থেকে গেছে কিনা, এগুলি আমরা আবার যাচাই বাছাই করছি। পুরুষরা কিন্তু সবাই যায় না, তারা বাড়িঘর পাড়া দেওয়ার জন্য থেকে গেছে। এরপর আমরা প্রশাসন থেকে বেশ কিছু গাড়ি, ট্রাক, বাস পাইছিলাম। আমাদের রেড কিচেন থেকেও কিছু বাস ভাড়া করা হয়েছিল। এই গাড়িগুলো নিয়ে আমরা এখান থেকে সরাসরি জেলা প্রশাসনের তালিকাভুক্ত 17টা সাইক্লোন সেন্টার, এগুলি স্কুল, মূলত স্কুল হিসাবে ব্যবহার হয়, এই সাইক্লোন সেন্টারে আমরা লোকজনকে নিয়ে এসেছি। আসলে আমরা লোকজনকে দেওয়ার সময় কিছু লোক যারা পুরুষ, ওরা কিন্তু যেতে চায় না বাড়িঘর পাহারা দেওয়ার জন্য। আমরা আগে প্রায়োরিটি দিয়ে বৃদ্ধ, মহিলা, গর্ভবতী মা, শিশুদেরকে প্রায়োরিটি দিয়ে নিয়ে গেছি। আচ্ছা, তো সবাই তো চলে গেল, মানে চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় যখন চলছিল, ঘূর্ণিঝড় চলার পরে আসলে আপনাদের পরে, মানে ঘূর্ণিঝড়টা যখন শেষ হয়ে গেল বা সিগন্যাল যখন চলে গেল, তারপরে কি করছেন আপনারা এখন, বা কি করেছেন? আমরা আসলে উদ্ধার কার্যক্রম করে যখন সাইক্লোন সেন্টার চলে গেছে, ওদেরকে আমাদের যে ফার্স্টের টিম ছিল ওনারা সেবা দিছে। এর পরেই লোকজন যখন স্বাভাবিক অবস্থায় হয়ে আসলো, তারা বাড়িতে ফিরে আসে। এখন আমাদের অফিসের নির্দেশনা অনুসারে আমরা জাস্ট অ্যাসেসমেন্ট, ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি, কার কত ক্ষতি হয়েছে, কোন এলাকায় বেশি ক্ষতি হয়েছে, কোথায় বাড়িঘর ভেঙে গেছে, এই বিষয়গুলো আমরা এখন নিরূপণ করতেছি। আচ্ছা, এখন শুনবো রিনা আপার কাছে। রিনা আপা, আপনার বাড়ি তো এখানে, তো এই যে ভাই যে বললো, মানে তখন আসলে যা ঘটেছিল, যে সিগন্যাল হওয়ার পর ওনারা যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা দিয়েছেন, আপনারা আসলে কি করেছেন? ওনারা যখন সতর্কতা দিচ্ছিলেন, কি করেছেন আপনারা তখন সাথে সাথে? আমরা সতর্কতা দিয়েছি, তখন আমরা মানে উপরে চলে গেছি স্কুলের মধ্যে। তারপর ওখানে গিয়ে মানে আমরা চলছি, আমার ওষুধ ছিল, তারপর আমি সেবা পাইছি, তারপর খাদ্য দিছে। আসলে মানে আপনার ইয়েটা কি ছিল, মানে কিভাবে আপনি ইনজুর্ড হয়েছেন, মানে অসুস্থতাটা কি ছিল, কিভাবে? মানে আমি একটু ঠান্ডা লাগতো, পানি দেওয়া করতে পারি না, সেজন্য আমার ওষুধ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, শুকুর ভাইয়ের কাছে একটু আসি। শুকুর ভাই, আচ্ছা, শুকুর ভাই আপনার বাড়ি তো এখানে, উনি যেটা বললেন যে উনি সাথে সাথে চলে গেছেন, মানে আপনি কি আসলে সাথে সাথেই সিগন্যালটা পাওয়ার, মানে ওনারা যে সতর্ক করেছেন সাথে সাথে চলে গেছেন, নাকি যাওয়ার আগে আপনার কোনো প্রস্তুতি, আপনি আসলে কি করেছেন? আমরা সাথে সাথে চলে গেছে পরে সেন্টারে চলে গেছিলাম। তারপরে এখানে খাদ্য দায়িত্ব দিয়েছে, সেবা করছে। আচ্ছা,
এবার আবার একটু দিদার ভাইয়ের কাছে আছি যে আপনাদের আপনারা যখন ওয়ার্নিং দিচ্ছিলেন, দেওয়ার পর সবাইকে যখন নিয়ে গেছেন, মানে সবাইকে কি আপনারা নিতে পেরেছেন কিনা, কেউ কি মিসিং ছিল কিনা, কেউ কি থেকে গিয়েছিল, এটা আপনারা কিভাবে নিশ্চিত হয়েছেন? আমরা সাইক্লো সেন্টারে গিয়ে আমি যেমন এই পানিরকূপ এলাকায় আসছিলাম, ওখান থেকে গিয়ে আমি সাইক্লো সেন্টারে গিয়ে বলছি পানিরকূপ এলাকার সব লোকজন আসছে কিনা, বা ওখানে আমাদের কিছু ভলান্টিয়ার ছিল, আমাদের মহিলা ভলান্টিয়াররা ওখানে ছিল, ওদেরকে জিজ্ঞেস করে পানিরকূপ এলাকার লোকজন আসছে কিনা, ওখানে গিয়ে জিজ্ঞেস করছি, তো অনেকে আসছে, অনেকে কিন্তু যায় না। আচ্ছা আচ্ছা বিশেষ মানে করে কিছুটা পুরুষ, সব মহিলা পুরুষ। চলে গেছে, মানে কিছুটা পুরুষ থাকছে আর এখানে তো মহিলা আগে চলে যায়, মানে মহিলাদের একটু জ্ঞাত, মানে সেজন্য মহিলারা আগে চলে যায়। আচ্ছা, মানে পুরুষরা ছিল, মানে তারপরে তো পুরুষদেরও তো ওখানে থেকে আসলে মানে মারা যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে আসলে তাদের কি করা উচিত? সম্ভাবনা ছিল যে তাদের চলে যাওয়া উচিত ছিল, কিন্তু ওরা যায় নাই। আমরা বলছি আমরা ঘর বাড়ি নিয়ে মরবো আর কি, মানে আমরা কারণে গেলে তো আমাদের আরো ক্ষতি হবে, মানে বাঁচলে বাঁচবো, আর যদি মরে যায় তাহলে তো কিছুটা জিনিস নিয়ে আমরা বাঁচলাম, সেজন্য মানে ঘর আশ্রয় করে রাখি, সেজন্য অনেক মানুষরা চলে যায় না ওখানে। আচ্ছা, এবার একটু চলে যাই মনিয়াপার কাছে। মনিয়াপা হচ্ছেন রেড ক্রিসেন্টের ফার্স্ট এড ট্রেন্ড একজন ভলান্টিয়ার। ওনার কাছ থেকে শুনবো যে উনি আসলে সাইক্লোন সেন্টারে যখন সবাই গিয়েছে, তারা আসলে কিভাবে তাদেরকে রিসিভ করেছেন বা তাদের দায়িত্বটা কি ছিল। আমাদের দায়িত্ব ছিল, আমরা মেয়েরা প্রায় 3 ভাগে ভাগ হয়েছি। প্রথমে গিয়ে আমরা ওইখানে 3টা রুম সিলেক্ট করছি। একটা হচ্ছে ফার্স্ট এডের জন্য, আর একটা মহিলা এবং শিশু, মা ও শিশুদের জন্য, আর একটা হচ্ছে বৃদ্ধা এবং অসুস্থ যারা, তাদের জন্য। এরপরে গিয়ে আমরা তাদেরকে দেখলাম কেউ অসুস্থ আছে কিনা, শিশুদের কোনো সমস্যা হচ্ছে কিনা, খাদ্যের কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম করে আমরা 3টা রুমে ছিলাম। যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা ফার্স্ট এড দিয়েছি। আচ্ছা, আপনারা কতজন ছিলেন এখানে, মানে এই? আমরা একটা সেন্টারে 4 জন করে দিলাম। আচ্ছা, 4 জন ছিলেন, এবং একটা সাইক্লোন সেন্টারে কতজন মানুষ আসেন? মানে প্রায় 3 থেকে 3.5, আরো বেশি, মানে 3 থেকে 350। আচ্ছা, মানে এই 4 জন কি পর্যাপ্ত? 3 থেকে 350 মানুষের জন্য 4 জন মানুষ, যদি আসলে মানে ক্ষতিগ্রস্ত পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আপনারা কি করেন? আমরা ইউনিটে আমাদের আরো অনেক আরসিওয়াই মেয়েরা আছে, তাদেরকে আমরা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসি আবার একটু শুকুর ভাই এবং রিনা পার্কে। এই যে ওনারা যে সতর্কতা করেছিলেন, আপনারা যে সাথে সাথে সাইকেল গিয়েছেন, যদি আসলে না যেতেন আপনারা, হ্যাঁ, যদি আপনারা ওনাদের কথা না শুনতেন, তাহলে কি হতো? মানে আপনাদের কি মনে হয় কি হতে পারতো? আমরা পানির সাথে মানে চলে যেতাম আর কি, আর তুফান আসছে, বাতাস আসছে, মানে ঘর দুয়ার ভাঙে আমাদের গায়ের মধ্যে পড়তো, মানে এই সমস্ত মানে ইয়ে হতো, আমাদের ক্ষতিগ্রস্ত হতো আর কি। আচ্ছা, শুকুর ভাই, মানে আপনি তো নিজে গিয়েছেন, মানে আপনার তো আশেপাশে আর অনেক মানুষ আছে, তাদের জন্য কি আপনি কিছু করেছেন এরকম যে তাদেরকে যাওয়ার জন্য তাগাদা দেওয়া বা কিছু করেছিলেন? না, আমরা সবাই চলে গেছি, আমাদের সাথে যেগুলো ছিল 10-20 ছিল, সব চলে গেছি, একসাথে সবাই চলে গেছি। যদি কাজ করতে পারে, কারেন্টের কাজ করতে পারে, সেজন্য আগে চলে গেছি। এবার আবার একটু ওনারা তো বললেন, আপনার কি মনে হয় যে এই সতর্কতাটা যদি আসলে না শুনতেন, তারা সাইক্লোন না যেতেন, তাহলে আসলে কি হতে পারতো, ক্ষতির পরিমাণটা কিরকম হতে পারতো? আসলে সাইক্লোন আসার খবরটা আমরা দেওয়ার পরে অনেকে যেতে চায় না। যদি রোয়ানো যদি বড় ধরনের করে আঘাত হানতো কক্সবাজারে, তাহলে ক্ষয়ক্ষতিটা এত বেশি হতে পারতো, তাহলে অনেক লোকজন মারা যেতে পারতো। কিন্তু আমরা আমাদের কথা শুনে তারা সাইক্লোন সেন্টারে চলে গেছে বলে হয়তো ক্ষয়ক্ষতিটা কম হয়েছে, আর আঘাতও খুব বেশি জোরালো ছিল না কক্সবাজারে, শুধু জোয়ারের পানিতেই মূলত বেশি প্লাবিত হয়ে গেছিল। যদি না যাইতো, যদি আঘাতও বেশি হতো, তাহলে অনেক মানুষের হানি করতে পারতো, সম্পত্তির ক্ষতি হতে পারতো, বাড়িঘর ভেঙে যেত। বিশেষ করে শিশু, মহিলা, ওনারা তো দ্রুত চলে যাওয়ার ক্ষমতা রাখে না, তাহলে ওনারাও বেশি ক্ষতিগ্রস্ত হতো। আচ্ছা, যে বৃদ্ধ এবং শিশুদের কথা যেহেতু আসলে, বৃদ্ধ এবং শিশুদের জন্য আপনারা আলাদাভাবে কি করেন? এনারা কি সবাই একসাথেই ওই ভিতরে থাকে? তাদের জন্য কি আলাদা কোনো অ্যাটেনশন বা দেন আপনারা?
অবশ্যই আমরা উদ্ধারের সময় আমাদের যে বাসগুলো ছিল ওখানে মহিলা শিশু বৃদ্ধদের জন্য আমরা দেখি ভালো সার্ভিস আমরা আগে ওদেরকে দিই, অর্থাৎ আমাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ফার্স্ট প্রায়োরিটি গর্ভবতী মা, শিশু, বৃদ্ধ, মহিলা। ওদেরকে আমরা সাইকেলটা নিয়ে যাওয়ার পরে ওদেরকে আমরা আলাদা সেবাটা ওদেরকে আলাদা মূল্যায়ন করি। কারণ সক্ষম ওনারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, ওনারা হয়তো হাসপাতালে যেতে পারে বা ডাক্তারের কাছে যাইতে পারে, ওনারা নিজেরা পানি উঠে গেলে নিজেরা সাথে চলে যেতে পারতো, কিন্তু ওই যে ওই বৃদ্ধ মহিলা, শিশু, গর্ভবতী মা তো একটু দুর্বল, তো ওদেরকে আমরা আগে পাই উঠে দিচ্ছি। এটা আমাদের মূলনীতির মতো আছে। আমরা শুনলাম এতক্ষণ বাংলাদেশ আসলে এরকম একটি দুর্যোগ প্রবণ এলাকা যেখানে আসলে আমাদের প্রতিনিয়ত দুর্যোগের সাথে মোকাবেলা করতে হয়। আমরা যাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম যে এই যে দুর্যোগ মোকাবেলা করার জন্য যেই প্রক্রিয়াটা, এটা পুরোটা একটা চক্র। ভলান্টিয়াররা আসলে ওয়ার্নিং করেন, ওনারা রিয়েক্ট করেন, পরবর্তীতে আবার সাইক্লোন শেল্টারেই অন্য কিছু মানুষ যারা আসলে তাদেরকে সেবা শুশ্রূষা দেয়। এটার মাধ্যমে আসলে এটাই বোঝা যায় যে এই যে দুর্যোগের সময় আমাদের যেই অসুবিধা বা যেই সমস্যাগুলো হয় এগুলো আমরা চাইলেই সবাই মিলে একসাথে মোকাবেলা করতে পারি, এবং সবাই মিলে চাইলেই আমরা আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। কক্সবাজার থেকে আমি বিদায় নিচ্ছি।